আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং এই বন্ধের সময়টুকু সবাই সুস্থ ছিলেন এই আশা রাখতেছি। আজকে আপনাদের রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র অর্থাৎ ডিগ্রি প্রথম বর্ষের প্রথম পত্র রাজনৈতিক তত্ত্ব ক্লাসে আমরা প্রাথমিক কিছু বিষয় আলোচনা করব। প্রথমে আমরা এই ধারণা নিব যে এই পত্রে কি কি পড়তে হবে, অর্থাৎ সিলেবাসটুকুর উপরে একটু আলোচনা হবে। এরপর প্রথম অধ্যায়, সিলেবাসের যে প্রথম অধ্যায় আছে ওই অধ্যায়ের মূল বিষয় যেটা ওইটা আমরা এই নিয়ে কিছু ডেফিনেশন সংজ্ঞা আলোচনা করব। তো এখানে সিলেবাস নিয়ে আলোচনা করা এই জন্য দরকার, আসলে এই পত্রে আমরা কি কি পড়ব আগে থেকে যদি ধারণা না থাকে এবং পুরা চিত্রটা যদি আমাদের সামনে না থাকে তো একটু প্রিপারেশন নেওয়াটা অনেক কষ্টকর হয়ে যাবে, অনেকটা অন্ধর মতো প্রিপারেশন নেওয়া হবে। তো এই সিলেবাসের উপর যদি আমাদের একটু ধারণা থাকে কোন কোন সাবজেক্ট পড়তে হবে, কোন কোন বিষয় পড়তে হবে এবং প্রশ্ন কোন কোন বিষয়ের উপর প্রশ্ন আসবে, এটা নিয়ে একটা প্রাথমিক ধারণা হবে এবং আমাদের জন্য এই কমান্ড, এই সাবজেক্টের উপর কমান্ড অনেক বাড়বে। তো আসো আমরা দেখি সিলেবাসটুকু আলোচনা করি এবং এর সিলেবাসের প্রথম অধ্যায় নিয়ে কিছু আলোচনা করব। যেহেতু আজকে প্রথম ক্লাস, প্রাথমিক কিছু আলোচনা হবে। পরের সপ্তাহে আমরা এই পরবর্তী যেটা টপিকস আসবে এটা নিয়ে আলোচনা করব। তা আসো দেখি কি কি বিষয় সিলেবাসের মধ্যে আছে। তো দেখো এখানে সাবজেক্টের নাম রাজনৈতিক তত্ত্ব, প্রথম পত্র, বিষয় কোড হচ্ছে 111901। তো এই অধ্যায়, এই বিষয় মানে যে অধ্যায়গুলো আছে এই বিষয়ের মধ্যে প্রথম অধ্যায় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, যে সম্বন্ধে তোমাদের হয়তো ইন্টার অনেক ধারণা আছে। এই রাষ্ট্রবিজ্ঞানে এই অধ্যায়ের মধ্যে আমরা রাষ্ট্রবিজ্ঞানের অর্থ, প্রকৃতি, পরিধি, বিষয়বস্তু, রাষ্ট্রবিজ্ঞান পাঠের গুরুত্ব এবং অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাথে রাষ্ট্রবিজ্ঞানের যে সম্পর্ক এটা নিয়ে আলোচনা করব। এবং আজকের ক্লাসে আমরা রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে এই দুই একজন মনীষীর কিছু উক্তি নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্র সম্বন্ধে তোমাদের পূর্বে ধারণা আছে, এখন একটু তোমাদের বিস্তারিত ধারণা দেওয়া হবে ডিগ্রি ক্লাসগুলোতে। এখানে আমরা রাষ্ট্রের যে মৌলিক উপাদানগুলো আছে এই উপাদানগুলো নিয়ে অথবা আরও অন্যান্য উপাদান নিয়ে আলোচনা হবে। এরপর রাষ্ট্র ও সরকারের মধ্যে যে পার্থক্য, অর্থাৎ রাষ্ট্র কি এবং সরকার কি, এই দুইটা যে একটা আলাদা প্রপঞ্চ, রাষ্ট্র এবং সরকার, এবং এই দুইয়ের মধ্যে সম্পর্ক কি এবং পার্থক্য কি, এটা নিয়ে আলোচনা হবে। আর রাষ্ট্র ব্যক্তির মধ্যে সম্পর্ক এবং রাষ্ট্র ব্যক্তির যে অধিকার, এগুলো নিয়ে আলোচনা হবে। তারপর রাষ্ট্র সমাজের সংজ্ঞা, রাষ্ট্র সমাজের পার্থক্য, রাষ্ট্র সমাজের সম্পর্ক, এগুলো নিয়ে আলোচনা হবে। রাষ্ট্রতত্ত্ব অর্থাৎ রাষ্ট্র সম্বন্ধে যে মনীষীগণ, রাষ্ট্রবিজ্ঞানীগণ কি কি তথ্য আমাদেরকে দিয়েছেন রাষ্ট্রের উৎপত্তির ব্যাপারে এবং রাষ্ট্রের ব্যাপারে যে যে তথ্যগুলো আছে এখন পর্যন্ত, যেগুলো নিয়ে একাডেমিক আলোচনা, একাডেমিক পড়ালেখা চলতেছে, এই বিষয়ে এই তথ্যগুলো আমরা আলোচনা করব। এরপরে মৌলিক ধারণা, এরপরের অধ্যায়ের নাম মৌলিক ধারণা। যে মৌলিক ধারণার অধ্যায়ে আমরা সার্বভৌমত্ব, রাষ্ট্রের যেটা অন্যতম একটা মৌলিক উপাদান, সার্বভৌমত্ব, এটা নিয়ে আলোচনা হবে। রাষ্ট্রের আইন, স্বাধীনতা, সাম্য, অধিকার ও কর্তব্য, জাতি, জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদ, এই বিষয়গুলো এই অধ্যায়ে আলোচনা হবে। অর্থাৎ তোমরা তিনটা অধ্যায়ে আমি বললাম রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্র, মৌলিক এবং রাষ্ট্র এই মৌলিক ধারণা, রাষ্ট্রবিজ্ঞানের অথবা রাষ্ট্রের মৌলিক উপাদানগুলো নিয়ে এই মৌলিক ধারণা। এরপরে আর গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে রাষ্ট্রচিন্তাবিদগণ, যাদের ব্যাপারে আমরা আগে অনেকের নাম শুনেছি এবং কিছু হয়তো জানাশোনাও আছে। এরপরেও আরও অনেক রাষ্ট্রবিজ্ঞানী আছেন যাদের ব্যাপারে আমাদের আলোচনা করা দরকার, যেমন প্লেটো,
প্লেটোর আলোচনা করতে গিয়ে এখানে সক্রেটিসের আলোচনাও আসবে, যেহেতু প্লেটোর শিক্ষক হচ্ছেন সক্রেটিস। এরপরে এরিস্টটল, প্লেটোর আবার ছাত্র হচ্ছেন এরিস্টটল, ইনি রাষ্ট্রবিজ্ঞানের জনকও। তারপরে সেন্ট অগাস্টিন, এরিস্টটলের পরবর্তী সময়ে যারা রাষ্ট্রচিন্তাবিদে এসেছেন, সেন্ট টমাস অ্যাকুইনাস, মেকিয়াভেলি, যিনি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক ধরা হয় তাকে, নিকোলো ডি মেকিয়াভেলি, এবং বর্তমান বিশ্বে রাষ্ট্রনায়কদের সবচেয়ে অনুসরণযোগ্য যিনি চিন্তাবিদ উনি মেকিয়াভেলি। এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এরপরে টমাস হবস, উনি একজন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী, রাষ্ট্রচিন্তাবিদ। জন লক এবং জাজেক রুশো, যে আমরা শুধু রুশো লিখছি, ওনার সোশ্যাল রাষ্ট্র উৎপত্তির ব্যাপারে যে থিওরিগুলো, যে ওনাদের থিওরি অনেক ফ্যামিলিয়ার, সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি। তো এক একজনের এক একটা থিওরি, এরপর জেনারেল থিওরি আছে রুশোর। এই জিনিসগুলো আসলে আমাদের আলোচনা করতে হবে এই অধ্যায়ে, এই সাবজেক্টের মধ্যে। তো আমরা মোটামুটি দেখতেছি এখানে সিলেবাসটা হচ্ছে 4টা অধ্যায় নিয়ে সিলেবাস, যেখানে প্রথম অধ্যায়ে যেটা রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্র, এবং এই রাষ্ট্রবিজ্ঞানের মৌলিক ধারণা এবং রাষ্ট্রচিন্তাবিদগণ যারা আছে। তো এ হচ্ছে আমাদের এই প্রথম পত্র, রাজনৈতিক তত্ত্বের প্রথম পত্রের সিলেবাস। এটা নিয়েই আমরা কয়েকটা ক্লাস যতগুলো সম্ভব শেষ করা এই ক্লাসে আলোচনা করব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, তোমরা যদি পরীক্ষার প্রস্তুতি নিয়ে রাখো, অর্থাৎ তোমরা যদি এই চ্যাপ্টার বাই চ্যাপ্টার যেগুলো আমি বললাম, এই চ্যাপ্টারগুলো নিয়ে একটু পড়াশোনা করো, এর মধ্যে তোমাদের যদি কোনো একটা বিষয় টপিকস গুরুত্বপূর্ণ মনে হয় যে এটা আলোচনা করলে তোমাদের জন্য আরও বেশি বোঝা সহজ হবে, সেক্ষেত্রে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। যদিও সরকার থেকে মোটামুটি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ফেব্রুয়ারির মধ্যেই প্রতিষ্ঠান খুলে দেওয়ার আশা রাখছেন, তখন তো আসলে সরাসরি প্রশ্ন উত্তর করা সম্ভব হবে। এখনও তোমাদের জন্য এইটা কমেন্টের মাধ্যমে জানালে আমরা এইটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, এবং এইটাই সবচেয়ে তোমাদের দ্রুত টপিকসগুলো শেষ করার এবং বুঝে নেওয়ার জন্য সবচেয়ে সহজ কৌশল হবে। তো ঠিক আছে, আমরা তাইলে এখন রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে একটু প্রাথমিক ধারণা নেওয়ার চেষ্টা করি। দেখো, এখানে আমরা প্রথমেই রাষ্ট্রবিজ্ঞান সম্বন্ধে ধারণা নিতে গেলে সবচেয়ে প্রথমে যে ধারণাটা চলে আসে এটা হচ্ছে গভর্নমেন্ট, অর্থাৎ সরকার। তো সরকার কাকে বলে, এখানে প্রথমে আমি 2টা সংজ্ঞা ইংরেজিতে লিখছি, পরবর্তীতে আবার দেখলাম যে এগুলো অনেক বিস্তারিত হয়ে যায়, এই জন্য আবার সংক্ষিপ্ত আকারে বাংলায় লিখছি। তো এই গভর্নমেন্ট, এটা গভর্নমেন্ট বলতে এখানে যে যা বোঝানো হয়েছে, ইট ইজ দ্য ইনস্টিটিউশনালাইজড পাওয়ার অফ এ স্টেট অর অথরিটি। গভর্নমেন্ট বলা হয়েছে রাষ্ট্রের, অর্থাৎ রাষ্ট্র আর কর্তৃপক্ষ একই জিনিস। এখানে অথরিটি লেখা হয়েছে, অথরিটি মানে রাষ্ট্র। এক এক বিষয়ে যেহেতু এখানে গভর্নমেন্ট এলো, রাষ্ট্রেই হচ্ছে অথরিটি। তো রাষ্ট্রের যে পাওয়ার, রাষ্ট্রের যে ক্ষমতা, এই ক্ষমতার যে প্রাতিষ্ঠানিক রূপ, এই প্রাতিষ্ঠানিক রূপটাই হচ্ছে সরকার। অর্থাৎ রাষ্ট্রের ক্ষমতা প্রয়োগ করার যে প্রাতিষ্ঠানিক রূপ থাকে, এই রূপটাকেই সরকার বলে। অর্থাৎ আমরা তো রাষ্ট্র একটা বিমূর্ত ধারণা, রাষ্ট্রের একটা রাষ্ট্রকে যদি ধরা হয় একটা নৌকার মতো, তো আমরা মনে করতে পারি এই নৌকাকে যে পরিচালনা করার যে মাঝি, সেই হচ্ছে সরকার। এবং রাষ্ট্র যদি জাহাজ হয়, অনেক এখন যেহেতু অনেক বিশাল বিশাল রাষ্ট্রের, আগে এক সময় ছিল রাষ্ট্রের ধারণা যখন আসছে তখন নগর রাষ্ট্রই ছিল। এখন তো এক একটা রাষ্ট্রকে আসলে জাহাজের সাথে তুলনা করা যায়, যেখানে একজন প্রধান নাবিক এবং আরও অনেক সাহায্যকারী নাবিক থাকে। সুতরাং তোমাদের এখানে যেটা বোঝা দরকার, সরকার হচ্ছে জাহাজটা সরকার না, জাহাজটা হচ্ছে রাষ্ট্র, আর জাহাজ যে পরিচালনা করবে এরাই হচ্ছে সরকার। অর্থাৎ প্রাতিষ্ঠানিক রূপ, রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক রূপ, যেটা রাষ্ট্রের পক্ষ হয়ে জনগণের সাথে সম্পর্ক রক্ষা করে। তাই এটা গেল তাইলে সরকার। আমরা এবার দেখি
রাজনীতি কাকে বলে, পলিটিক্স, এটা আসলে আমাদের সমাজে অর্থাৎ এই উপমহাদেশে এই শব্দটা অনেকটা নেগেটিভ হয়ে গেছে, কিন্তু আসলে এই শব্দটা পজিটিভ। আমাদের নিজেদের দীর্ঘদিন রাজনীতিকদের ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান আমল, মানে শোষণ নির্যাতনের কারণে এই রাজনীতি শব্দটা মানুষের মনে নেগেটিভলি জায়গা করে নিছে। তা আশা রাখি সৎ রাজনীতিবিদদের দিকে দেখে আমরা আমাদের ধারণাকে পজিটিভ করে নেব। তো এইখানে পলিটিক্সের একটা সংজ্ঞা এখানে দেওয়া আছে, ইট ইজ এ স্টাডি অফ স্টেট অ্যান্ড অ্যাক্টিভিটি অফ পার্সন ইনভলভ উইথ দ্য স্টেট দ্যাট ইজ গভর্নমেন্ট। অর্থাৎ আবার গভর্নমেন্ট শব্দটা এখানে আসে, এখানে আগে 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 বলা হয়েছিল স্টেট আর কর্তৃপক্ষ একই জিনিস এবং গভর্নমেন্ট হচ্ছে তাদের প্রাতিষ্ঠানিক রূপ। এই সংজ্ঞাতে স্টেটকেই গভর্নমেন্ট হিসাবে দেখানো হয়েছে, অর্থাৎ যেহেতু স্টেট নিজে থেকে কিছু স্টেটের পক্ষে রাষ্ট্র সরকারই সব কিছু করে, সুতরাং এখানে এই সংজ্ঞাটার মধ্যে সরকারকে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এইটা পলিটিক্স হচ্ছে এমন একটা বিষয় যেখানে রাষ্ট্রের কার্যক্রম এবং ওই ব্যক্তিদের বিষয়ে আলোচনা করে যারা সরকারের সাথে সম্পর্কিত ব্যক্তিদের বিষয় এবং সরকারের কার্যাবলী যে বিষয়ে আলোচনা করা হয়, এটাই হচ্ছে রাজনীতি বিজ্ঞান অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্স। রাজনীতি সরকারের কার্যকলাপ এবং সরকারের সাথে সম্পর্কিত ব্যক্তিদের আলোচনাই হচ্ছে রাজনীতি, সহজ কথা এটা। পরবর্তীতে আমরা এটা নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করব, এই যেখানে বিভিন্ন মনীষীর সংজ্ঞা দেওয়া হবে। এরপরে আমরা দেখি আসলে যেহেতু এখন গেল সরকার গেল, এরপরে রাজনীতি গেল, তো আমাদের পলিটিক্স অর্থাৎ রাজনীতি বা রাষ্ট্র যেটাই বলো, যেহেতু আমাদেরকে আবার রাষ্ট্রবিজ্ঞানের দিকে যাইতে হচ্ছে, তো বিজ্ঞানটাকে একটু আলোচনা করি। বিজ্ঞান কি? বিজ্ঞান হচ্ছে আসলে একটা পর্যবেক্ষণ, প্রমাণ ও পরীক্ষার মাধ্যমে বস্তু ও প্রাকৃতিক দৃশ্যের কাঠামো আচরণের পদ্ধতিগত অধ্যয়ন। অর্থাৎ বিজ্ঞান শুধু বস্তু নিয়ে আলোচনা করে তা না, এখানে বস্তু এবং প্রাকৃতিক বিশ্বের আমাদের বস্তু এবং অন্যান্য ব্যক্তি বস্তু সব কিছু নিয়েই বিজ্ঞানের আলোচনা। আমাদের এটা যেহেতু সামাজিক বিজ্ঞান, এবং এই আলোচনাটা পর্যবেক্ষণ, প্রমাণ ও পরীক্ষাই হচ্ছে এখানকার মূল বিষয়, যেটার মাধ্যমে একটা সিদ্ধান্ত উপনীত হয়। তো এরপরে আমরা দেখি রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে। তো এখানে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দেওয়া হয়েছে, অর্থাৎ এটি জ্ঞানের এমন একটি শাখা যেখানে রাষ্ট্রের কাঠামো, আচরণ এবং রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহের নিয়মতান্ত্রিক অধ্যয়নের মাধ্যমে বৈজ্ঞানিক বিশ্লেষণ করা হয়। যেহেতু রাষ্ট্রবিজ্ঞান সেহেতু এখানে নিয়মতান্ত্রিক অধ্যয়নের বিষয় থাকবে, তারপরে কাঠামো আচরণের বিষয় থাকবে। সুতরাং এই রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে জ্ঞানের একটি শাখা যেখানে রাষ্ট্রের কাঠামো, আচরণ এবং রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহের, রাজনৈতিক প্রতিষ্ঠান বলতে আসলে এটা রাজনৈতিক প্রতিষ্ঠান, নির্বাচন একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, রাজনৈতিক দল একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, এভাবে রাজনীতির সাথে যে সমস্ত বিষয়গুলো জড়িত, অর্থাৎ যে সমস্ত রাজনৈতিক কার্যকলাপকে রাষ্ট্রের জনগণ বৈধ মনে করে, এগুলো সব রাজনৈতিক প্রতিষ্ঠান। তো তাহলে আমরা কি দেখতেছি, এই রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে জ্ঞানের যে শাখা যেখানে রাষ্ট্রের কাঠামো, আচরণ এবং রাজনৈতিক প্রতিষ্ঠানের নিয়মতান্ত্রিক অধ্যয়ন করা হয় এবং বৈজ্ঞানিক বিশ্লেষণ করা হয়। রাষ্ট্রবিজ্ঞান সম্বন্ধে আরো দু এক লাইন বলা দরকার। রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছেন এরিস্টটল এবং তিনি প্রথমেই রাজনীতি শব্দটা সবচেয়ে প্রথম ব্যবহার করেন এবং এইটি ব্যবহার করে এটা একাডেমিক বিষয় হিসেবে এটাকে রূপান্তর করেন। রাজনীতির পড়াশোনা, রাষ্ট্রের পড়াশোনা, এটা যে একাডেমিক বিষয়, উনি সর্বপ্রথম এটাকে উল্লেখ করেন এবং তার যে এই বিষয়ে তার একটা বইও আছে, দ্য পলিটিক্স, তার বিখ্যাত গ্রন্থ, যে গ্রন্থের মাধ্যমে উনি রাজনীতিকে পদ্ধতিগত অধ্যয়নের বিষয় হিসেবে প্রকাশ করেন। এর আগে এটা একাডেমিক বিষয় ছিল না, উনি প্রথমে একাডেমিক বিষয় হিসেবে এটাকে অন্তর্ভুক্ত করেন এবং এই বিষয়ে ওনার সব একাডেমিক বই, দ্য পলিটিক্স
উনি সর্বপ্রথম এই বইটি লিখেন। এরপরে আমরা দু একজনের সংজ্ঞা সামান্য আলোচনা করি। যেমন প্রফেসর হ্যারল্ড জিলাস্কি, ওনার একটা সংজ্ঞা হচ্ছে, দ্য স্টাডি অফ পলিটিক্স কনসার্নস itself with the life of man in relation to organized state। তো এটার তোমাদের যে অনুবাদ, এগুলো তোমাদের বইতে দেওয়া থাকবে, আমি তারপরে বলতেছি। এই অনুবাদটা হচ্ছে, সংগঠিত রাষ্ট্রের প্রেক্ষিতে মানব জীবনের আলোচনায় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। এখানে অর্গানাইজড স্টেট মানে হচ্ছে সংগঠিত রাষ্ট্র। তো সংগঠিত রাষ্ট্রের সাথে সম্পর্কিত মানব জীবনের যে আলোচনা, ওইটাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। মানে মানব জীবনের যে সমস্ত বিষয় পলিটিক্যাল কনসার্ন থাকে, মানে রাজনৈতিক বিষয়গুলো, মানব জীবনের রাজনৈতিক বিষয়গুলো যেগুলো সংগঠিত রাষ্ট্রের সাথে সম্পর্কিত, এটাই রাষ্ট্রবিজ্ঞান। লাসওয়েলের একটা মানে মজার সংজ্ঞা আছে, পলিটিক্যাল সায়েন্স ইজ দ্য স্টাডি অফ শেপিং অ্যান্ড শেয়ারিং অফ পাওয়ার। অর্থাৎ ক্ষমতার গঠন এবং ক্ষমতার বন্টন নিয়ে যে আলোচনা, এটাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। খুব সুন্দর সংক্ষিপ্ত সংজ্ঞা, লাসওয়েলের সংজ্ঞা। পলিটিক্যাল সায়েন্স ইজ দ্য স্টাডি অফ শেপিং অ্যান্ড শেয়ারিং অফ পাওয়ার, সহজ। এরপরে ডেভিড স্টোনের একটা সংজ্ঞা গুরুত্বপূর্ণ, ইট ইজ দ্য স্টাডি অফ দ্য অথরিটেটিভ অ্যালোকেশন অফ ভ্যালুস ফর এ সোসাইটি। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে এমন একটা বিষয়ের অধ্যয়ন যেখানে অথরিটেটিভ অ্যালোকেশন অফ ভ্যালুস, এই অথরিটেটিভ অ্যালোকেশন অফ ভ্যালুস শব্দটা বোঝার দরকার। ভ্যালুস যেটা আমরা বুঝি মূল্যবোধ, অ্যালোকেশন মানে বন্টন, মূল্যবোধের বন্টন। কোন মূল্যবোধ? যে মূল্যবোধগুলো অথরিটেটিভ, অর্থাৎ সমাজ যে মূল্যবোধগুলো অনুমোদন করে। এক এক রাষ্ট্রের মূল্যবোধ এক এক রকম হইতে পারে, সমাজ এক এক সমাজ এক একটা মূল্যবোধকে অনুমোদন করতে পারে। পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে যেখানে এক রাষ্ট্রে বৈধ, অন্য রাষ্ট্রে সেটা অপরাধ, অনুমোদনমূলক নয়। সুতরাং এখানে রাষ্ট্রবিজ্ঞান হবে এমন একটা বিষয়ের অধ্যয়ন যেখানে অনুমোদনমূলক মূল্যবোধগুলোর বন্টন নিয়ে আলোচনা হবে। সমাজে যে মূল্যবোধগুলোকে অনুমোদন দেয়, এগুলোর বন্টন নিয়ে আলোচনা হবে। তো আজকে এই পর্যন্তই। আশা করি তোমাদের এই লেকচার থেকে অনেক কিছু উত্তরও জানা হয়ে গেছে এবং অনেক প্রশ্ন তৈরি হয়েছে। প্রশ্ন তৈরি হওয়া ভালো, উত্তর জেনে নেওয়া, উত্তর জানা হয়ে যাওয়া ভালো। তো প্রশ্ন যেটা তৈরি হবে, সেই প্রশ্নের সমাধানের জন্য তোমরা নিশ্চয়ই পদক্ষেপ গ্রহণ করবা। হয় পরে সমাধান করে নিবা, অথবা আমাদেরকে প্রশ্ন করার মাধ্যমে জেনে সমাধান করে নিবা। তাইলে পরবর্তীতে তোমাদের বিষয়গুলো সহজ মনে হবে এবং পরীক্ষার সময় তোমাদের ধারণা থেকে লিখে তোমরা পাশ করতে পারবা। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।